আচ্ছা, তো আমাদের ফাইনালের যে সিলেবাসটা সেখানে কি কি আছে? ক্লিপিং অ্যালগরিদম আছে, লাইটিং মডেলের মধ্যে আমাদের শুধুমাত্র কি এইচএলএস টু আরজিবি টু এইচএলএসটা আছে। তারপর আমার সরি, কালার মডেলের মধ্যে ওটা। তারপর আমার আছে ট্রান্সফরমেশনের সব কিছু আর কি, ট্রান্সফরমেশনটা সম্পূর্ণ আছে। আমাদের নাই কি প্রজেকশনটা নাই আমাদের, আর লাইটিং অ্যান্ড শেডিংটা নাই। তাহলে এই যে জিনিসগুলো আমাদের আছে সেখানের থেকে কি কি আসতে পারে আমরা একটু দেখি। ক্লিপিং অ্যালগরিদম থেকে সবার ফার্স্টে আমরা শিখেছিলাম হচ্ছে কোহেন সাদারল্যান্ড। সবার আগে শিখছিলাম কি আমরা কালার মডেলটা আমরা শেষ করছিলাম সবার আগে আমরা শেষ করছিলাম কালার মডেলের কোথায়? এখন তো এই যে এইচএলএস এর এইখান থেকে শুরু করছিলাম, তাই না? এইচএসবি আমরা করছি অলরেডি, এখান থেকে আমরা শুরু করেছিলাম এইচএলএস কালার মডেল থেকে। তার মানে 27 নম্বর পেজ থেকে আমাদের কি সিলেবাসে, ফাইনালের সিলেবাসে আছে 27, 28, 29 আর 30 নম্বরটা তো আসলে এইচএসভির ম্যাথ করা, ওটা তো আর লাগবে না। তাহলে এই তিনটা পেজ কি আমরা ভালোভাবে দেখব। কালার মডেলের যে একটা স্লাইড ছিল সেইখানেও দেখবেন এইচএলএস টু আরজিবির ম্যাথ করে দেওয়া আছে, আপনারা এটাও ফলো করতে পারেন চাইলে। তো আরজিবি টু এইচএলএস, এখানে আরজিবি টু এইচএলএসটা করা আছে, এইচএলএস টু আরজিবি মনে হয় করা নাই। তো করা যেহেতু নাই, আমরা কি ওইটা দেখে করে ফেলবো, আমাদের এই স্লাইডটা দেখে করে ফেলবো। তো এই হচ্ছে আমার এইচএলএস থেকে আরজিবি বা আরজিবি থেকে এইচএলএস আসলে পরীক্ষায় এমন আসতে পারে যে আপনার দিয়েছে এইচএলএস ভ্যালু বা ধরেন আরজিবি ভ্যালু দিয়েছে, তাহলে সেটা কি করতে বলতে পারে যে সেটাকে আগে ফার্স্টে বললো এইচএলএস ভ্যালু দিছে, তাকে আরজিবিতে ট্রান্সফার করে এটা করতে পারলো, আবার বলতে পারে যে এখন আবার ব্যাক ট্র্যাক করো। তার মানে হচ্ছে আপনার এখন যে এ এ নম্বরে যে আরজিবি ভ্যালুটা পেয়েছেন আপনি, সেই ভ্যালুটাকেই নিয়ে হচ্ছে আপনার আবার এইচএলএস এ ব্যাক করতে হবে। তখন আপনার দেখাতে হবে যে এইচএলএস যেটা ইনিশিয়ালি ধরে করছিলেন ম্যাথটা, সেটা এবং অ্যাট দ্য এন্ড আপনি যে ম্যাথটা পাচ্ছেন সেটা খুবই কাছাকাছি আর কি ভ্যালুটা আসবে, আসার কথা। যদি কাছাকাছি ভ্যালু আসে মোটামুটি, একদম হুবহু আসবে এমন তো না, আমাদের ক্যালকুলেশনে কিছু ডেসিমাল আমরা স্কিপ করি, তো ওরকম একদম হুবহু আসবে না, কিন্তু কাছাকাছি আসবে। সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কি আসলে ঠিক হয়েছে। তো এরকম আসতে পারে। তারপর হচ্ছে আমাদের ক্লিপিং অ্যালগরিদমে যদি আমরা যাই, ক্লিপিং অ্যালগরিদমে কি টাইপের আসতে পারে? আমার কোহেন সাদারল্যান্ড সবার আগে পড়েছিলাম আমরা। তো কোহেন সাদারল্যান্ডের থেকে যদি কোনো থিওরি আসে, এই কোহেন সাদারল্যান্ডটা কি, কোহেন সাদারল্যান্ডের মধ্যে আর কি কি থিওরি আসতে পারে? কোহেন সাদারল্যান্ডে আপনার ক্লিপিং উইন্ডোর কন্ডিশনগুলো কি কি, মানে ক্লিপ হবে কখন, লেফট সাইডের কন্ডিশনটা কি, রাইট সাইডেরটা কি, টপের কি, বটমের কি, এরকম কন্ডিশনও যেতে পারে থিওরি আকারে। তারপর আসতে পারে কি আপনার রিজিয়ন কোড নিয়ে কথা বলতে পারে, এই যে আপনার রিজিয়ন কোড, তাই না? লেফট রাইট বিলো অ্যাবভ, তাহলে এই লেফট রাইট টপ বটমের রিজিয়ন কোডের কনসেপ্টটা, এটা কি জিনিস, কি কেন কাজে লাগে, এই জিনিসটাও আসতে পারে থিওরি আকারে। তারপর আমার এই যে 9টা ব্লকের কোনটার ভ্যালু কোনটা, এটা আহ, দেখাও, তো এইটাও যদি দেখাতে চাই তাহলে এটাও আসতে পারে থিওরি। মানে এরকম ছোটখাটো থিওরি আসতে পারে। তো এইগুলো একটু ভালো করে দেখবেন। তারপর হচ্ছে আমার অবশ্যই ম্যাথ তো আসবেই। সেখানে কি কি আসতে পারে? হয় আপনার সিম্পল একটা ম্যাথ দিল যে একটা এই দেওয়া আছে, এই উইন্ডো আমার এই ম্যাক্স ভ্যালু মিনি ভ্যালু, এইটার রিজিয়ন কোডটা বের করো, এরকম ডিরেক্ট ছোট একটা ম্যাথ দিতে পারে। অথবা আবার কি দিতে পারে বলেন তো, এই বড় ধরনের ম্যাথ। তাও কি টাইপের ম্যাথ বলেন তো? মানে ম্যাথ আমরা 3 টাইপের করছি, একটা কমপ্লিটলি আউটসাইডের ম্যাথ করেছিলাম, একটা কমপ্লিটলি ইনসাইডের ম্যাথ করেছিলাম, একটা পার্শিয়ালি ইনসাইডের ম্যাথ করেছিলাম। পার্শিয়ালি ইনসাইডে হচ্ছে আমার কি ইন্টারসেপ্টগুলো বের করতে হইতো। ইন্টারসেপ্টগুলো আমরা বের করতাম কিভাবে? আমাদের সূত্র থেকে আমরা বের করে কি এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো আমরা নতুন পেতাম। তো আমার যদি প্রশ্নে এমন কোনো ম্যাথ দেয় যেখানে ধরেন আমার ইন্টারসেপ্ট করতে হবে অনেকবার, ধরেন এরকম, তাহলে আমরা কি করব? তখন আমার প্রশ্নেই দেওয়া থাকবে যে আপনি হায়েস্ট কয়টা ইটারেশন করবেন। কয়টা ইটারেশন আমরা করছিলাম বলেন তো? লাস্ট ইয়ারতে আমরা কিন্তু 2বার ইটারেশন করছিলাম হায়েস্ট, তাই না? 2বার ইটারেশন করে আমার 0 0 0 0 চলে আসছিল। আমরা যদি একটু খাতা বের করি, আমাদের এমন একটা ম্যাথ করেছিলাম আমরা যেখানে আমার কি ছিল, আমার পার্শিয়াল ইনসাইড ছিল, তারপর কি করছিলাম অপকোড 1 এবং আউটকোড 2 দিয়ে আমরা ম্যাথটা করছিলাম। ম্যাথটা করার পরেও দেখছিলাম এখনো আমার কি 0 0 0 0 আসে নাই, অ্যান্ড অপারেশনটা তাদের 0 0 0 0 আসে নাই। তাহলে কি করব তখন আবার আমার কি করতে হয়েছিল, সেকেন্ড ইটারেশনে যেতে হয়েছিল। সেকেন্ড ইটারেশনে যে আবার কি আমার ম্যাথগুলা করতে হয়েছিল। তো এই রকম ভাবে আমার যদি কি হয়, আমার যদি কোনো ইন্টারসেকশন থাকে, মানে OC1 বা OC2
যে কোনো একটা প্রবলেম থাকে তখন কি আমরা ইন্টারসেকশনটা বের করব। আর ইন্টারসেকশন কয়বার বের করবো, এরকম ইটারেশন হাইয়েস্ট 2বার। পরীক্ষার প্রশ্ন যদি দেয় হাইয়েস্ট 2টা ইটারেশন পর্যন্ত দিবে। তাহলে আপনার যদি একটা ইটারেশনেই করতে বলে তাহলে তো শুধুমাত্র প্রথমবারই OC1 আর OC2 এর উপর ম্যাথ যেটা করবেন সেরকম ভাবে করে ফেলবেন, সেটাই যেটা অ্যান্সার আসবে সেটা সম্পূর্ণ অ্যান্সারটা কমপ্লিট হোক না হোক সেটুকুই রাখবেন। যদি আপনারা ইটারেশন 1 বলে তাহলে ইটারেশন 1 মানে OC1 এবং OC2 এর উপর একবার ইন্টারসেকশনটা পারফর্ম করা, এটাই হচ্ছে আপনার ইটারেশন 1। তাহলে একবার ইটারেশন পারফর্ম করার পর আপনার এক্স আর ওয়াই এর যে ফাইনাল ভ্যালুই হবে না কেন সেটা আপনি রেখে দেবেন। আমরা কি বুঝতে পারছি প্রশ্নটা? আর যদি বলে 2টা ইটারেশন তাহলে আপনি কি একবার করবেন, তারপর যদি আরো করার প্রয়োজন হয় আপনি দেখেন তাহলে কি আবার করবেন। আবার হয় না, যেমন এইখানে এইখানে কি করতেছি, ধরেন এইটা কি আমার বটম ইন্টারসেক্ট, তাহলে এইখানে করে আমি এখানে আসলাম, এখান থেকে আমি এখানে আসলাম, তাহলে কিন্তু এইখানে প্রতিপক্ষে আবার করার দরকার আছে, তাই না? এখান থেকে কি আবার এইখানে যেতে হবে, তাহলে এই জিনিসটার জন্য কি আমার 2বার ইন্টারসেক্ট করার দরকার হয়। তো আমার পরীক্ষার প্রশ্নে যদি কি সেকেন্ড ইটারেশন পর্যন্ত যেতে বলে তাহলে আমরা কি 2বার ইটারেশন করব বা 2বার ইন্টারসেপ্ট করব, একটা OC1 এর জন্য বা একটা OC2 এর জন্য। OC2 এর জন্য যদি একবার ইটারেশন করেই আর দরকার নাই হয়, কখন দরকার হইতো না বলেন তো? যখন এই P2, ধরেন P2টা তো এইখানে আছে, তার মানে এখানে 2টা ইন্টারসেপ্ট হচ্ছে। যদি ধরেন P2টা এইখানে থাকতো, আমার মাউসটা কি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, P2টা যদি এইখানে থাকতো তাহলে কি 2বার ইন্টারসেকশনের দরকার হইতো? মাত্র একবার না ইন্টারসেক্ট স্যার। করতে হলো, টপ ইন্টারসেক্ট। তো এইখানে যদি আপনার প্রশ্ন থেকেও থাকে যে আমার দুইটা ইটারেশন করো, তখন কিন্তু P2 এর জন্য বা OC2 এর জন্য কিন্তু একটা ইন্টারসেপ্টই হবে। OC2 এর জন্য কিন্তু 2বার ইন্টারসেপ্ট হবে না। বুঝতে পারছি জিনিসটা? তো এই স্যার আমার জিনিসটা আপনারা ছিল ম্যাথ স্যার। যখন করবেন, ম্যাথটা আমার ক্লাসরুমে করা আছে, ওই খাতাটা একটু দেখেন কিভাবে করতে হয়, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ইন্টারসেপ্ট হলে এখানে OC2 বা OC1 এর জন্য 0000 দিত না, যদি লাইট লেফট ইন্টারসেপ্ট হতো তাহলে 0001 দিত। তো এইভাবে আপনারা বুঝতে পারবেন কিসের ইন্টারসেপ্ট হয়েছে এবং সেই ইন্টারসেপ্টের স্যার ফর্মুলাটা। এখানে যদি একবার ইন্টারসেক্ট করতে বলে তাহলে আমার OC1 আর OC2 এর জন্য আমি একবার করে করব, একবারই করবেন, এটা কি পারবেন? এক্স্যাক্টলি। শুনেন, যদি আপনার বলে ফার্স্ট ইটারেশন তাহলে আপনি একবার ইটারেশন করে এইখানেই ধরেন আসলেন, আপনার ম্যাথ কিন্তু কমপ্লিট হয়নি কিন্তু আপনার বলছে একবার ইটারেশন, তাহলে আপনি এইখানেই রেখে দিবেন ম্যাথটা। বুঝতে পারছেন? বলবেন কি এখনো লাইন ইজ পার্শিয়ালি ইনসাইড অ্যান্ড দ্য এন্ড পয়েন্টস আর এইটা অ্যান্ড এইটা। বুঝতে পারছেন? যদি এরকম বলে। আর যদি বলে দুই জি স্যার। সেকেন্ড ইটারেশন 2বার ইটারেশন করতে, তখন কি 2বার ইটারেশন করবেন। 2বার ইটারেশন করে তো আপনার সম্পূর্ণ ক্লিপ উইন্ডোটাই পেয়ে যাবেন আসলে। কারণ আমার একটা ম্যাথে 2বারের বেশি তো আসলে ইন্টারসেপশন হয় না, হয় দেখেন তো, 1 2, এইটা কোনোভাবে দিয়ে কি 2বারের বেশি করানো সম্ভব হয় না, মনে হয় হয় না। তাহলে কি 2বারই ইন্টারসেপ্ট আসলে হইতে পারে হাইয়েস্ট। সো আপনার পরীক্ষায় প্রশ্নে যেমন থাকবে আপনি কি ম্যাথটা সেভাবেই করবেন। ম্যাথটা 2বার ইন্টারসেপ্ট করার পরে কি আসলে ক্লিপ উইন্ডোতে চলে আসে, আর ক্লিপ উইন্ডো যত থাকে সেটাই কি আপনার রিজিয়নটা দিয়ে দিতে হবে, যে ক্লিপ উইন্ডো আমার লাইনটা এখন সম্পূর্ণ ক্লিপ উইন্ডোতে আছে এবং তার ভ্যালুগুলা কি এক্স এবং ওয়াই এর লাস্ট ভ্যালুটা। বুঝতে পারছি? আচ্ছা, জি স্যার। তো আশা করি কোহেন সাদারল্যান্ড নিয়ে প্রবলেম হওয়ার কথা না। ম্যাথ যদি আপনার একবার ইটারেশন দেয় একবার করে যেটুকু থাকে সেটাই বলে দিবেন। কিন্তু একবার ইটারেশনে আপনার আসলো ম্যাথটা আসলে এরকম, ধরেন এরকম আসলো একবার ইটারেশনে, তখন কিন্তু আপনি বলতে পারেন না অ্যান্সারে যে দ্য লাইন ইজ কমপ্লিটলি ইনসাইড দ্য উইন্ডো বা ইনসাইড দ্য ক্লিপ উইন্ডো। তখনও কিন্তু আপনার অ্যান্সারটা লিখতে হবে দ্য লাইন ইজ পার্শিয়ালি ইনসাইড অ্যান্ড দ্য টু এন্ড পয়েন্টস আর এইটা অ্যান্ড এইটা। বুঝতে পারছি কিভাবে লিখবেন? আচ্ছা, তো এই গেল আমার কি কোহেন সাদারল্যান্ড থেকে ম্যাথগুলা, এখানের এইগুলা প্র্যাকটিস করবেন। এখনের মধ্যে কি আছে, একটা পার্শিয়ালি ইনসাইড আছে, একটা কমপ্লিটলি ইনসাইড আছে, একটা কমপ্লিটলি আউটসাইড আছে। তো এগুলো আসলে করলে আশা করি বুঝতে পারবেন যে কিভাবে হয় জিনিসটা। এই যে পার্শিয়ালি ইনসাইডের মধ্যে কি করতেছি, OC1 OC2 ধরে আবার করতেছি, ইন্টারসেকশন বের করতেছি, তারপর OC1 OC2 কে আমরা যখন 0000 পেয়ে গেছি তখন আমরা বুঝতে পারছি যে এটা কি সম্পূর্ণ ইনসাইড আছে। আমাদের আর কি এখানে ফিগার ক্লিপ, এঁকে দেখাতে হবে? জি বুঝি নাই। আমাদের কি ফিগার আর্ট করতে হবে? না, লাইন আপনার আর্ট করতে হবে না, আপনি ম্যাথ করলেই হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে কোহেন সাদারল্যান্ড গেল। তারপরে ক্লিপিং অ্যালগরিদমটা, এটা তো আমাদের প্লেলিস্টেই আছে। সো এখানে যদি কোনো প্রবলেম থাকে আপনারা প্লেলিস্টে একটু দেখে নিন, ওখানে একদম A to Z একদম স্টেপ বাই স্টেপ বোঝানো হয়েছে। আশা করি ওইটা যদি দেখেন তাহলে মানে কনসেপ্টটা ফুল ক্লিয়ার থাকার কথা।
তো কোহেন সাদারল্যান্ড গেল, এখন কি সাইরাস বেকের অ্যালগরিদমে আমার কি কি টাইপের প্রশ্ন আসতে পারে। অ্যাসাইনমেন্টে দেখেন দেওয়া হয়েছে একটা টাইপের প্রশ্ন যে এই পাইলো তিনজন ব্যক্তির নাম দেওয়া, একজন পেলো এরকম পয়েন্ট, আরেকজন পেলো এরকম পয়েন্ট, আরেকজন পেলো এরকম পয়েন্ট, তাহলে কে সাইরাস বেকটা ইউজ করছে প্রপারলি। তো এই ধরনের কনসেপ্ট থেকে, কোন কনসেপ্টের উপর ডিপেন্ড করতেছে, এটা আসলে প্যারামেট্রিক ইকুয়েশন লাইনের যে কনসেপ্টটা সেখান থেকে কিন্তু আসতেছে এগুলা। তো এই জিনিসগুলা এই টাইপের ম্যাথ হতে পারে দেওয়া, ছোট ছোট মানে এগুলার মার্কস তো আর বেশি হবে না, 2-3 মার্কসের জন্য এটা দিতে পারে যে এরকম এরকম পয়েন্ট পেয়েছি, এটা কোনটা হচ্ছে সাইরাস বেক অ্যালগরিদমটা ফলো করছে, তোমার কি মনে হয়। তো এখানে কিন্তু আপনার কোনো ম্যাথ করতে হচ্ছে না, আপনার জেনারেল নলেজ কাজে লাগিয়ে আপনি বলবেন যে আমরা জানি এটার প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে হয়, হ্যান ত্যান, টি এর ভ্যালু কতর মধ্যে হয়, টি এর মধ্যে এখানে কোনটার ক্ষেত্রে কে কোনটা ধরছে, তাহলে টি এর ভ্যালু কোনটা আসলে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমার সাইরাস বেকের জন্য। এই ধরনের লিখেই আপনারা কি বুঝাবেন যে এইটাই হচ্ছে, এই ব্যক্তিটাই আমার কি বেস্ট হচ্ছে ধরছিল টি এর ভ্যালু, যেটা কি সাইরাস বেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো এরকম ভাবে আপনি অ্যান্সারটা করবেন। তারপর কি থাকতে পারে আমার প্রশ্নে, প্যারামেট্রিক ইকুয়েশনের লাইনটা কিভাবে আসলো, এটা একটু আসতে পারে। আবার কি আসতে পারে, ধরেন এই যে পি এর যে কোনো ভ্যালু, মানে আমরা লাইন জানি পি এর ভ্যালু আমার এরকম দেওয়া, পি অফ হাফ এর ভ্যালুটা বের করো, তাহলে পি অফ হাফ এর ভ্যালুটা আপনারা বের করবেন, এরকম আসতে পারে। সবই তো করাই আছে, তো যা এখানে আছে স্লাইডের বাইরে কিছু আসবে না। এরকম ভাবে পয়েন্ট দিয়ে দিতে পারে, এখানে বলবে যে এই পয়েন্টের ভ্যালুটা কত হবে, ইকুয়েশনটা কত হবে, তো এরকম ভাবে আপনার বের করতে হবে। তারপর কি আসতে পারে, আমরা পড়ছিলাম হচ্ছে এই যে এই সব কিছুই কিন্তু আমরা দেখেছি, টি ভেক্টর, ভেক্টর স্পেসও দেখেছি আমরা, নর্মাল ভেক্টরও দেখেছি। তো ভেক্টর স্পেস জিনিসটা কি, এটাও আসতে পারে থিওরি আকারে, ডি এর ভ্যালুটা কিভাবে আসলো এটাও আসতে পারে। আবার কি আসতে পারে, ছোট ছোট থিওরির কথা বলতেছি আমি। তারপর নর্মাল ভেক্টরের বাউন্ডারি, এইটার বাউন্ডারি কিভাবে সেট আপটা হচ্ছে এটাও আসতে পারে। এই জিনিসগুলো একটু দেখবেন, কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবেন, তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবেন। আর এই ছোট ছোট মার্কসের যে প্রশ্নগুলো আসবে সেগুলার এত বেশি অ্যান্সার দিতে যাবে না, মানে 1 পৃষ্ঠা ভরাই দেওয়ার কোনো দরকার নেই, এটা তো নর্মাল প্রশ্ন, 2 মার্কের একটা প্রশ্ন, আপনি অবশ্যই 2 পৃষ্ঠা লিখবেন না। তো ফাও ফাও লাইন বাড়িয়ে অযথা এক্সট্রা ওয়ার্ড লিখে টাইম ওয়েস্ট করবেন না। মাত্র 2 ঘন্টার সময়, 2 ঘন্টার মধ্যে সবকিছু করতে হবে আপনার। সো একটা 2 মার্কের প্রশ্নের জন্য আপনি অবশ্যই 2 মিনিটের বেশি লাগাবেন না, বুঝতে পারছেন। আচ্ছা, তো এই হচ্ছে আমার নর্মাল ভেক্টর বাউন্ডারি গেল। তারপর কি আছে, সাইরাস বেস্ট অ্যালগরিদমটা। আমার অ্যালগরিদমটা অবশ্যই সুডোকোড চাইবে না আপনার পরীক্ষার থিওরিতে, আমার কি চাইবে, আমার ম্যাথগুলো চাইবে। আমি এটা বলছিলাম আমি প্রথম দিনই ক্লাসে যে এই প্রতিপাদনটাও অবশ্যই আসবে না, সো এইটা স্কিপ করতে পারেন আপনার, কিন্তু আপনার থিওরি মানে সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। সূত্রগুলো মুখস্থ রাখবেন, কারণ ম্যাথ করার সময় তো সূত্রই লাগবে। সো আমরা ল্যাব মিট দিয়েছি, যেরকম টাইপের ম্যাথ দেখেছেন সিমিলার টাইপের ম্যাথই আসবে, ঠিক আছে। তো এই ম্যাথগুলা করবেন, ম্যাথগুলা করে আপনার কি 4টা ইন্টারসেক্ট বানাবেন, এবং লাস্টের যে পি আর পি এল এর ভ্যালুটা সেটাই আমার কি অ্যান্সারটা হবে। সেই অ্যান্সারটা যদি এই কন্ডিশনের মধ্যে পড়ে, তাহলে কি আমার আবার প্যারামেট্রিক ইকুয়েশনে দিয়ে ওই ভ্যালুটার পি এবং পি এল এর ওই ভ্যালুগুলা দিয়ে কি আমার পি অফ টি এল দিয়ে কি আমার ওই ইকুয়েশনের ক্লিপড উইন্ডোগুলো আমার বের করতে হবে, বা লাইনের স্থানাঙ্কগুলো বের করতে হবে, স্থানাঙ্ক বের করে ওইটাই কি আমার অ্যান্সার হবে। তো এই হচ্ছে আমার সাইরাস বেক অ্যালগরিদম। আশা করি এগুলাই প্রবলেম হওয়ার কথা না, এগুলো আমরা পড়ছি খুব ভালোভাবে। তো এরপরে আমার কি আছে, এটা তো গেল, এটাও গেল। লাস্টলি আমার আছে ট্রান্সফরমেশন, যেটা কি আমার অনেক বড় একটা চ্যাপ্টার। সেই ট্রান্সফরমেশন কিন্তু অনেক কিছু আছে, শুধু থিওরির থেকেও অনেক কিছু দেওয়া যায়, ম্যাথ থেকে অনেক কিছু দেওয়া যায়, অনেকভাবে ইন্ডিভিজুয়াল দেওয়া যায়, কম্পোজিটও দেওয়া যায়। তো কি কি দিতে পারি ট্রান্সফরমেশনের কি কি টাইপ আছে, স্পেশাল ট্রান্সফরমেশন আছে, লিনিয়ার ট্রান্সফরমেশন আছে, রিজিড ট্রান্সফরমেশন আছে, সিমিলারিটি ট্রান্সফরমেশন আছে। এই ধরনের ট্রান্সফরমেশনের ডেফিনেশন যেতে পারে। ট্রান্সফরমেশনের মধ্যে, এই ধরনের ট্রান্সফরমেশনের মধ্যে কি কোনটা কার মধ্যে পড়ে, বা কোনটা কার কার মধ্যে পড়তেছে না, এইগুলা বলতে পারে বা চাইতে পারে। আবার কি চাইতে পারে বলেন তো, আমার এই রোটেশন কি, রিফ্লেকশন কি, আলাদাভাবে এরকম বলতে পারে। তারপর আমরা কি পড়েছিলাম, 2বার রিফ্লেকশন হলে একটা রোটেশন হয় 180। তো এই জিনিসগুলোর কনসেপ্ট বলতে পারে যে এইটা প্রমাণ করে দেখাও যে আসলেই 2টা রিফ্লেকশনে আসলেও কি 180 রোটেশন হয় কিনা, এটা হলেও কিভাবে হয় সেটা এরকম চিত্রের মাধ্যমে প্রকাশ করে আপনারা দেখাইতে পারেন। তো এইটা হতে পারে। তারপর কি আসতে পারে আমাদের, রিজিড, এটা তো বললাম ইনক্লুডেড ট্রান্সফরমেশনের মেইন ইয়াটা কি, ডেফিনেশনটা কি, আর এর মধ্যে কারা কারা পড়তেছে, এই ধরনের জিনিসপত্র আসতে পারে। তো এইগুলো ভালো করে দেখবেন থিওরির জন্য। সিমিলারিটি ট্রান্সফরমেশনের মধ্যে যে ইউনিফর্ম স্কেলিংটা আসতেছে, কেন আসতেছে, সিমিলারিটি ট্রান্সফরমেশনটাই কি বা কি,
ডেফিনিশন কি, এগুলো দেখবো আমরা। দেন তারপর লাস্টে কি আছে আমার, লিনিয়ার ট্রান্সফরমেশন। লিনিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে যে সূত্রের প্রতিপাদনটা ছিল সেটা অনেক ইম্পর্টেন্ট। ভেক্টর স্পেসের যে আসতে পারে থিওরিগুলা, ভেক্টর স্পেস, লিনিয়ার কম্বিনেশন, এই জিনিসগুলা বলতে কি বোঝায়, ছোট ছোট 2 মার্কের প্রশ্ন আসতে পারে এগুলার মধ্যে। আর লাস্টলি কি আসতে পারে বলেন তো, এইটা থিওরেমটা, তাই না, প্রতিপাদনটা। তাহলে এই সূত্র থেকে যে এই সূত্র আসলো সেটা প্রমাণ করো। তো সেটা প্রমাণ যত আমরা করতে পারি, সেটা কি আসলে এই সূত্রটা দিয়েই কিন্তু আসলে প্রমাণটা হচ্ছে, মেইন সূত্র দিয়েই কিন্তু প্রমাণটা হয়। তো এই সূত্রগুলা যাতে আমাদের ক্লিয়ার থাকে, এই সূত্র দিয়ে কিন্তু প্রমাণটা হচ্ছে, তাই না। তো এই সূত্রগুলা ভালোভাবে প্রমাণটা করব, আমরা করে ফেলাবো যদি আসে। তো তারপর এগুলা তো আসলে ভিজুয়ালাইজেশনে দেওয়া। ভিজুয়ালাইজেশনের পরে কি ছিল আমার, এই রোটেশন ম্যাট্রিক্স। আমরা কিন্তু শুধুমাত্র এই স্লাইডটা পড়বো না, অবশ্যই অবশ্যই আমার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে প্রত্যেকটা নোড আমার পড়তে হবে, একদম গো থ্রু করতে হবে, একদম A to Z। প্রত্যেকটা নোটে কিন্তু খুবই ভালোভাবে দেওয়া আছে সবকিছু। প্রত্যেকটা নোট কিন্তু আমরা পড়বো, প্রত্যেকটা নোট একদম ভালোভাবে পড়বো। দরকার হলে খাতায়ও লিখবো, প্রত্যেকের খাতায়ও পড়বো এবং খাতায় লিখবো, তাহলে কি প্র্যাকটিসটা ভালোভাবে হবে। তো এই জিনিসগুলো যাতে আমাদের একদম কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আমরা কিন্তু রোটেশনেরও কি 3D রোটেশন দেখেছি। 3D রোটেশন বলতে কি বুঝাইছি আমি, এইটা কি আমার এক্স আর এক্স এর ভ্যালু হচ্ছে, আর এক্স এর সূত্র কিন্তু এইটা, আর ওয়াই এর সূত্র এইটা, আর জেড এর সূত্র এইটা। তো আমার পরীক্ষায় যদি আসে আমার আর এক্সটা কোন প্লেনের উপর, কেউ কি আমাকে বলতে পারবেন? আর এক্স আমরা পাই কোন প্লেনের উপর? ওয়াই জেড প্লেনের উপর আমরা আর এক্স পাই। সিমিলারলি আর ওয়াই পাই হচ্ছে আমরা এক্স জেড প্লেনের উপর, এবং আর জেড পাই হচ্ছে আমরা এক্স ওয়াই প্লেনের উপর। সো আমার প্রশ্ন যদি এরকম থাকে, আমার একটা স্থানাঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে আমার এক্স ওয়াই প্লেনের উপর, তাহলে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব? অবশ্যই নিচের সূত্রটা অ্যাপ্লাই করব। আমার প্রশ্নে দেওয়া এক্স ওয়াই প্লেনের উপর আছে, আর আপনি সূত্র অ্যাপ্লাই করছেন এই উপরে আর এক্স এরটা, তাহলে কিন্তু আপনার ম্যাথটা হবে না, আপনি সম্পূর্ণ 0 পাবেন। আর এখানে এখানে পার্শিয়াল পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনি ওই সূত্রটাই ভুল লিখছেন। আপনি যাই করেন এখানে সব ভুলই আসবে। তো একটা কিছু যদি আপনার রাইট না হয়, সেখানে আপনি কোনো পার্সিয়ালও এখানে পাবেন না। সো এই জিনিসটা আপনি খুব ভালোভাবে মাথায় রাখবেন, যে যেখানে যেটা চাইছে সেই সূত্রটাই অ্যাপ্লাই করে আপনার কি ম্যাথটা করতে হবে। সূত্রই যদি আপনি ভুল লেখেন, সেখানে পার্সিয়াল দেওয়ার আসলে সুযোগ থাকে না। তো এই জিনিসগুলো আপনি একটু ভালোভাবে দেখবেন, সূত্রগুলো খুবই মাথায় রাখবেন। কিভাবে কখন জিওমেট্রিক রোটেশনে আমি কখন 0 1 ভাবে ইউজ করতেছি, কখন আমি থিটার ভ্যালুগুলো ইউজ করতেছি, সেগুলো আমি খুব ভালোভাবে খেয়াল রাখবো। 90 ডিগ্রি হলে আমরা জানি 90 ডিগ্রি ভ্যালুগুলো 0 আর 1 এর মধ্যে হয়। তো এইগুলো আমি তখন 0 1 ডিরেক্টও ইউজ করতে পারি। কিন্তু তাছাড়া 90 ছাড়া যাই আসুক না কেন, তখন কি আমরা এই জেনারিক ফর্মটাই কি আমরা ইউজ করি। তো এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো। স্কেলিং এর ম্যাট্রিক্স, রোটেশনের ম্যাট্রিক্স, ট্রান্সলেশনের ম্যাট্রিক্স, এগুলা হোমোজেনাস ফর্মে কি কি হয়, সেই জিনিসগুলা কিন্তু আমাদের খুবই কনসেপ্টগুলা ক্লিয়ার রাখতে হবে। তো এই জিনিসগুলো আমাদের আশা করি প্রবলেম হওয়ার কথা না। লাস্টলি কি আসতে পারে, সিম্পল সিম্পল এসটি করছিলাম আমরা, টিএস করছিলাম, তাই না। এই যে টিএসও করছি, এসটিও করছি, এরকম কিন্তু আসতে পারে যে আপনার স্কেল করে ট্রান্সফার করতেছি, তাহলে এখন স্কেল করে ট্রান্সফার করছি এরকম ভাবে উপরে দেওয়া প্রশ্নে, তখন আপনারা বলতে পারে যে এখন এটার ম্যাট্রিক্সটা কি হবে বা এটার আউটপুটটা কি হবে। তখন আপনি সিম্পলি স্কেল আগে করছেন, তাহলে স্কেলটা ডান দিকে রেখে তারপর কি টি, এইটা করে যেটা হয় সেটা আপনার অ্যান্সার। আবার কি বলতে পারে যে এটার উল্টা যদি করি, প্রশ্নে যদি বলা থাকে যে এটার উল্টা যদি করতাম, ইনভার্স করতাম, তাহলে কি হইতো, তখন কি আগে টিটা আগে করতাম, এসটা পরে করতাম। তখন আপনি এটা করে দেখাইতেন যে এই দুইটার ভ্যালু কি সেম আসতেছে না, তাহলে কি এইটার অর্ডার অফ ট্রান্সফরমেশনটা আসলে ইম্পর্টেন্ট অনেক। তো এই জিনিসগুলা এরকম আসতে পারে, থিওরি আকারে আসতে পারে যে প্রুভ দ্যাট অর্ডার অফ ট্রান্সফরমেশন ম্যাটার্স। তখন কিভাবে প্রুভ করবেন, আপনি দুইটা, যে কোনো দুইটা ট্রান্সলেশন স্কেলিং নিতে পারেন, রোটেশন স্কেলিং নিতে পারেন, রোটেশন ট্রান্সলেশন নিতে পারেন, যে কোনো কিছু দুইটা নিজের মতো করে বানাবেন, দুইটা নিজের মতো করে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে দেখাবেন যে একটা কি টিএস করে একটা এসটি করে দেখাচ্ছেন যে এদের ভ্যালু কি আসলে এক হচ্ছে না। তো এতেই আপনি কি প্রুভ করতে পারবেন যে অর্ডার অফ ট্রান্সফরমেশনটা কি আসলে ম্যাটার করে। তো এই জিনিসগুলা ভালো করে দেখবেন। আবার কি টাইপের ম্যাথ আসতে পারে, খুবই সিম্পল জেনারিক ম্যাথ আসতে পারে যে এরকম দেওয়া আছে আমার এই এই একটা পয়েন্ট দেওয়া একটা 2D ম্যাট্রিক্সে, আর আমি হচ্ছে শুধুমাত্র ইয়া করতেছি, রোটেশন করতেছি, তাহলে তার আউটপুটটা কি হবে, তাহলে শুধুমাত্র কি রোটেশনের ম্যাট্রিক্সটা ইউজ করে সেই পয়েন্টের রেসপেক্টে ভ্যালুগুলা অ্যানসারটা বের করব, তাই না। এই যে এইখানে কিন্তু আমার কি কম্পোজিটে যেগুলো দেখতেছিলাম, কম্পোজিটটা দেখি একটু, এই দেখেন কম্পোজিটের লাস্টে যেটা করি যে যে আমার কম্পোজিট ম্যাট্রিক্সের যে ভ্যালুটা সেটা আমি বের করেছি, সেটার থেকে কি করছি, আমার যে পয়েন্টটা দেওয়া সেটার হোমোজেনাস ফর্ম নিয়ে
আমি গুণ করে দিচ্ছি। তাহলে যদি শুধু সিম্পল বলে যে শুধুই আমি কি করতেছি, স্কেল করতেছি আর কিচ্ছু করতেছি না, তখন কি এখন কিন্তু আমার রোটেশন কম্পোজিট ম্যাট্রিক্সের কথা কি, কম্পোজিট ম্যাট্রিক্স যদি হয় আমার কিন্তু প্রশ্নে বলে দেওয়াই থাকবে এর কম্পোজিট ম্যাট্রিক্সটা বের করো। যদি এরকম কিছু না বলে, যদি শুধু বলে যে আমি এই পয়েন্টের রেসপেক্টে আমি শুধু স্কেল করলাম, তাহলে আমি কি করব, শুধুমাত্র যত বাই যত স্কেল করছি সেই স্কেলের ম্যাট্রিক্সটা ইনটু সেই পয়েন্টের হোমোজেনাস ফর্ম, যদি আমার প্রশ্নে হোমোজেনাস ফর্ম উল্লেখ থাকে। যদি আমার প্রশ্নে হোমোজেনাস ফর্ম উল্লেখ না থাকে তাহলে কি আমার এই স্কেলিং এর ম্যাট্রিক্সটাও 2/2 নিব, এইখানে এক্স ওয়াই এর ভ্যালুটাও কি 2/2 নিব এবং আমি মাল্টিপ্লিকেশনটা অ্যাপ্লাই করব। আমরা কি বুঝতে পারছি? এখন এইটা তো আমার সিম্পল গেল যে আমার ডিরেক্ট যদি এরকম বলা থাকে যে এরকম হচ্ছে, তাহলে আমার কি ফাইনাল কোঅর্ডিনেটসটা বের করো, তাহলে এটা তো আমি এভাবে করলাম। এখন যদি আমার এই সিনারিও বেজ আসে, যেটা কি আমার ল্যাব ফাইনালে কিন্তু পেয়েছি আমরা একটা, তাই না? ল্যাব ফাইনালের প্রশ্নটা যদি এখানে থাকে, দেখি থাকার কথা। এটা কি ল্যাব ফাইনাল কি এটার মধ্যে নাকি ল্যাবের মধ্যে? কোথাও তো আছে, কোথায় যে আছে, মিড টার্ম দেখতেছি এখানে, এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, ল্যাব ফাইনাল প্রশ্ন তো মনে আছে, আপনাদের কাছেও আছে আশা করি। ল্যাব ফাইনালের প্রশ্নে কি করব আমরা, ওই ল্যাব ফাইনালের প্রশ্নের মতো কিন্তু সিনারিও বেস আসতে পারে যে এখানে কম্পোজিট ম্যাট্রিক্সটা বের করো। কম্পোজিট ম্যাট্রিক্স তখন কিভাবে বের করি আমরা, কিন্তু কম্পোজিট ম্যাট্রিক্স তিন ধরনের ম্যাট্রিক্সের জন্য কি কি হয় সেগুলো কিন্তু আমরা দেখেছি। এই জিনিসগুলো খুবই ভালোভাবে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। কি করতেছিলাম আমরা, 2D কম্পোজিশনের জন্য আমরা রোটেশনের জন্য কি করতেছিলাম, মাইনাস এইচ মাইনাসকে আগে করতেছিলাম, তাই না? মাইনাস এইচ মাইনাসকে করতেছিলাম। রোটেশন ক্লকওয়াইজ এর জন্য কি হয় বলেন তো, থিটার মান ক্লকওয়াইজ, থিটার মান কত, পজিটিভ না নেগেটিভ? স্যার ক্লকওয়াইজ নেগেটিভ। ক্লকওয়াইজ নেগেটিভ, তাই না? আর অ্যান্টি ক্লকওয়াইজে থিটার ভ্যালু হচ্ছে পজিটিভ। পজিটিভ। তাহলে এইটাই কি করি আমরা, মাইনাস এইচ মাইনাসকে করি আগে ট্রান্সলেট, তারপর আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের উপর ডিপেন্ড করে আমরা রোটেশনটা করি, তারপর আমরা কি করি লাস্টলি আবার প্লাস এইচ প্লাসকে দিয়ে দেই, মানে তার অরিজিনাল ফর্মে দিয়ে দেই ট্রান্সলেট করি। তো এইটা কি করি আমরা রোটেশনের জন্য করি। তো আমার যদি এরকম কম্পোজিট ম্যাট্রিক্স বের করতে বলে এরকম ডিরেক্টলি, তাহলে কি অবশ্যই আমার কি করতে হবে, এরকম ভাবে পয়েন্টগুলো আবার কি ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিয়ে আবার কি করতে হবে, তার রোটেশন করে আবার তাকে এভাবেই কি কম্পোজিট ম্যাট্রিক্স বের করে সলভ করতে হবে আমার। সিমিলারলি শুধুমাত্র তো রোটেশন শিখিনি, আমরা আমরা কি শিখেছি, আমরা স্কেলিংও শিখেছি, তাই না? স্কেলিং এর ক্ষেত্রে কি হয়, সেম জিনিসই হয়, যে মাইনাস এইচ মাইনাস কে দিয়ে স্কেলিং করে আবার প্লাস এইচ প্লাস কে দিয়ে দেওয়া। তারপর লাস্টলি কি শিখেছি, একটা লাইনের উপর রিফ্লেকশন, লাইনের রিফ্লেকশন দেখেছি। তো লাইনের রিফ্লেকশনেও কি করি আমরা, অনেক কিছু করি। কি করতেছি আমরা, লাইনের ইকুয়েশন থেকে ফার্স্ট অফ অল কি কি বের করতেছি, বি এর ভ্যালু, এম এর ভ্যালু এবং ট্যান ইনভার্স এম করে আমরা কি থিটার ভ্যালুটা পাচ্ছি। তাহলে ট্যান ইনভার্স এম করে যে থিটার ভ্যালুটা পাচ্ছি, এইভাবে আমরা ভ্যালুগুলো বের করলাম। ভ্যালুগুলো বের করার পর আমার কি কি করতে হবে, এই রিফ্লেকশন লাইনের জন্য ফার্স্টে আমার ট্রান্সলেট করতে হবে 0 মাইনাস বি এর রেসপেক্টে, তারপর আমার সেই ম্যাট্রিক্সের উপর রোটেশন করতে হবে মাইনাস সেটার উপর, তারপর এই দুইটার উপর আমার কি করতে হবে বলেন তো, এমএক্স মানে কি বলেন তো, মিরর করতে হবে রিফ্লেকশন কার উপর, এক্স অ্যাক্সিসের উপর। আমার পরীক্ষার প্রশ্নে খুবই লাইকলি ওয়াই অ্যাক্সিস আসার কথা না, তাহলে কি আমার এক্স অ্যাক্সিসের উপরই যদি আসে, আমার যদি কিছু বলা না থাকে যে কোন অ্যাক্সিসের উপর, আমি কি এক্স অ্যাক্সিস ধরেই কি এই ফর্মুলাটা ধরেই কিন্তু করতে পারবো ডিরেক্টলি। তাহলে কি আমার এক্স অ্যাক্সিসের উপর মিরর রিফ্লেকশনটা হচ্ছে, তাহলে আমার এমএক্সটা ইউজ করতে হবে, তাই না? এক্স অ্যাক্সিস রিফ্লেকশনটা কি বলেন তো, এই যে ওয়াইটা 0 1 থাকে নর্মালি, সেটা 0 - 1 চলে যায়, তাহলে এক্স অ্যাক্সিসের উপর হরিজন্টাল ফ্লিপ হচ্ছে, তাই না? সেটাই কি বলতেছি আমরা, সেটাকেই বলতেছি রিফ্লেক্টেড, মিরর রিফ্লেক্টেড এট এক্স অ্যাক্সিস। তাহলে এইখানে আমরা এমএক্স করব, তারপর কি করব, আর মাইনাস সেটা করছিলাম এখানে, আর প্লাস সেটা করব তারপরে, এবং কি টি 0 আর মাইনাস বি করেছিলাম ট্রান্সলেট, এই একদম ফার্স্টে, লাস্টে করব কি 0 বিতে দিয়ে দিব, যেটা আসলে ছিল। তো এইভাবেই কি আমার রিফ্লেকশন লাইনের জন্য আমার ম্যাথটা করব কম্পোজিট। তো এই হচ্ছে আমার কম বেশি এই টাইপের প্রশ্নই আসতে পারে। তো এর মধ্যে আমাদের ফাইনালের প্রশ্ন টোটাল আমার 5টা প্রশ্ন থাকবে, আপনি যে কোনো 4টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। আপনাদের ওবি ফরম্যাট নাই, সো আপনাদের সেকশন এ সেকশন বি এরকম থাকবে না, আপনাদের সম্পূর্ণ একটা সেকশনের মধ্যেই 5টা প্রশ্ন থাকবে, 5টার মধ্যে যে কোনো 4টাই আপনারা যেটা ইচ্ছা আপনার সেটা স্কিপ করতে পারেন। তাহলে এই হচ্ছে আমার মোরলেস সাজেশন। সো আশা করি পারবেন। আর কোনো প্রবলেম আছে কারোর বা কোনো কোয়ারি? হ্যাঁ বলেন।
আশরাফুল মোড়ল বলেন, কিছু বলবেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ভালো আছেন? জি ভালো আছি, বলেন। স্যার কোন সিলেট থেকে মানে কয়টা প্রশ্ন আসবে সেটা একটু বলে দেন স্যার। আচ্ছা, ট্রান্সফরমেশন থেকে 2 সেট প্রশ্ন আসবে, ঠিক আছে? ট্রান্সফরমেশন থেকে 2 সেট প্রশ্ন আসবে, আর ট্রান্সফরমেশনের থিওরিগুলা অন্য কোনো সেটের সাথে কিন্তু চলে যেতে পারে, কারণ ট্রান্সফরমেশন অনেক বড় একটা স্লাইড, তো ওখান থেকেই প্রশ্ন আসে বেশি। তো ট্রান্সফরমেশন থেকে 2 সেট অন্তত পক্ষে আসবে, আর ট্রান্সফরমেশনের থিওরি 2 মার্কের কিছু, 3 মার্কের কিছু থিওরি অন্য প্রশ্নের সাথে অ্যাটাচ থাকতে পারে। এইটা গেল ট্রান্সফরমেশন। তারপর কালার মডেল থেকে এক সেট প্রশ্ন আসবে, আর কোহেন সাদারল্যান্ড থেকে এক সেট প্রশ্ন আসবে, সাইরাস বেক থেকে এক সেট প্রশ্ন আসবে। এই হচ্ছে আপনার প্রশ্ন মোরাললেস, ঠিক আছে? তাহলে ভালো করে পরীক্ষা দিয়েন, প্র্যাকটিস শুরু করেন, আর অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেন। অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করলে অন্তত পক্ষে 2 সেট তো কমন পাবেনই কম বেশি। সো প্রশ্নটা খুব ভালোভাবে করেন, অ্যাসাইনমেন্টটা খুব ভালোভাবে কমপ্লিট করেন, ঠিক আছে? বুঝে করেন, চ্যাট জিপিটি কে দিয়ে করে আসলে কোনো লাভ নেই, কারণ চ্যাট জিপিটি কিন্তু আমরা যেভাবে ট্রান্সফরমেশনের ম্যাথটা করি সেভাবে কিন্তু করে না, ওরা কিন্তু নিজেদের ভাবে করে, তো ইনভার্স করে করে, এরকম করলে কিন্তু হবে না। আমরা যেভাবে শিখেছি সেভাবে আমরা কিন্তু ম্যাথগুলো করব, আর সেভাবে কিন্তু আমার অ্যাসাইনমেন্টের প্রশ্নটাও দেওয়া। সো আমরা যা শিখছি সেভাবে আমরা করি, করে ফেলে, আশা করি প্রবলেম হওয়ার কথা না। সো বেস্ট অফ লাক, ভালোভাবে পরীক্ষা দিন। রেকর্ডিংটা অফ করি, এটা আমি দিয়ে দিব নে।